ছাত্রছাত্রীরা, তো এর আগে আমরা হ্যালো অ্যালকেনের প্রিপারেশন করছিলাম। হ্যালো অ্যালকেনের প্রিপারেশনের মধ্যে আমরা কিন্তু দুটো হ্যালো অ্যালকেন প্রিপারেশন অলরেডি করে ফেলেছি, মানে দু প্রকার ভাবে আমরা হ্যালো অ্যালকেন প্রিপারেশন করে ফেলেছি। এরপরে যে হ্যালো অ্যালকেন প্রিপারেশন আমরা করতে চাইছি 3 নম্বর প্রসেস, সেটা হচ্ছে অ্যালকিন থেকে। সেটা কি? সেটা হচ্ছে অ্যালকিন থেকে আমরা তৈরি করব প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন। অ্যালকিন থেকে এই প্রিপারেশনটা আমাদের করতে হবে। দেখো, অ্যালকিন থেকে আমরা তৈরি করব 3 নম্বর প্রিপারেশন। আমরা মোট 6টা প্রিপারেশন করব, তার মধ্যে 3 নম্বর প্রিপারেশন হচ্ছে অ্যালকিন থেকে। দেখো, অ্যালকিন থেকে, অ্যালকিন মানেটা কি? অ্যালকিন মানে কার্বন কার্বন এখানে ডবল বন্ডেড থাকে, এবং ডবল বন্ডেড কার্বনে দেখো এইরকম কিন্তু ডবল বন্ডেড কার্বন থাকে। এবং এখানে এই অ্যালকিন থেকে যদি তুমি অ্যালকিল হ্যালাইড প্রস্তুত করতে চাও, তাহলে তোমাকে এখানে একটা হ্যালো অ্যাসিড আনতে হবে। হ্যালো অ্যাসিড মানে কি? HX, একটা হ্যালো অ্যাসিড আনতে হবে। হ্যালো অ্যাসিড মানে হ্যালোজেন সমৃদ্ধ অ্যাসিড। HX মানে এখানে HCl হতে পারে, HBr হতে পারে, HI হতে পারে, সবকিছু হতে পারে। আমি দেখো এইখানে কি ঘটনাটা ঘটে। তো দেখো, এইখানে যে ডবল বন্ড আছে, ডবল বন্ডের মধ্যে একটা হচ্ছে পাই বন্ধন, এবং সেই পাই বন্ধনটা হচ্ছে লুজলি বন্ডেড। তোমরা জানো যে সিগমা বন্ধন আর পাই বন্ধনের মধ্যে পাই বন্ধনটা হচ্ছে কম শক্তিশালী, পাই বন্ধনকে খুব সহজেই ভাঙা যায়। তাহলে পাই বন্ধনকে যদি সহজে ভাঙা যায়, তাহলে এই একটা পাই বন্ধন খুব সহজেই ব্রেক হয়ে যেতে পারে। একটা পাই বন্ধন খুব সহজেই ব্রেক হয়ে যায়, পাই বন্ধনকে খুব সহজেই তুমি ভাঙতে পারো। এই পাই বন্ধনকে যদি সহজে ভাঙতে পারো, তাহলে এর একটা ভ্যালেন্সি এখানে ফ্রি হয়ে যাচ্ছে, একটা যোজ্যতা ফ্রি হয়ে যাচ্ছে। এই কার্বনটার একটা যোজ্যতা ফ্রি হচ্ছে, এই কার্বনটার একটা যোজ্যতা ফ্রি হচ্ছে, এবং সেইটা যদি ফ্রি হয়ে যায়, তাহলে এক্ষেত্রে আমি কিন্তু এই কার্বনের সঙ্গে আমি কিন্তু একটা এখানে আমি এইচ যুক্ত করে দিতে পারি। আর এখানে ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে গেছে, এইখানটায় দুটো হাত আছে, এবং এইখানে এই কার্বনটার সঙ্গে আমি একটা এক্স যুক্ত করে দিতে পারি। তাহলে দেখো, এইভাবেই কিন্তু অ্যালকিন থেকে আমরা কিন্তু অ্যালকিল হ্যালাইড আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, বা হ্যালো অ্যালকেন আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো, এইটা হচ্ছে মূল প্রসেস। এইবার দেখো, এই বিক্রিয়াটাকে আমরা মূলত কি বিক্রিয়া বলবো? এই বিক্রিয়াটাকে আমরা মূলত বলবো অ্যাডিশন রিয়াকশন। এই বিক্রিয়াটাকে কি বলবো? এই বিক্রিয়াটা হচ্ছে অ্যাডিশন রিয়াকশন বা দ্রুত বিক্রিয়া, অ্যাডিশন রিয়াকশন। কারণ নো পার্ট ইজ লস্ট, সবটাই কিন্তু আছে এখানে। এবার দেখো, এবার এইটাকে আমি একটু নতুন ভাবে দেখাই। যেমন ধরো, এইরকম যদি করি, ইথিলিনে যদি এই বিক্রিয়া ঘটাই, CH2 এটা হচ্ছে অ্যালকিন। এবার তুমি এখানে একটা HCl নিলে, হাইড্রোজেন ক্লোরাইড, এবং এখানে দ্রাবক হিসাবে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড তুমি কাজে লাগালে, কার্বন টেট্রাক্লোরাইড CCl4 সলভেন্ট হিসাবে কাজে লাগালে। তাহলে কি হবে? দেখো, তাহলে একটা এখানে ডবল বন্ডটা এখানে ভেঙে দেবে, ডবল বন্ডটাকে ভেঙে একটা H কে এখানে যুক্ত করো, একটা Cl কে এখানে যুক্ত করো। তাহলে কি হবে? দেখো, এখানে তৈরি হচ্ছে কি, একটা H কে যদি এখানে যুক্ত করি, তাহলে কি হবে? CH3, আর একটা Cl কে যদি এখানে যুক্ত করি, তাহলে কি হবে? CH3, এখানে ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে গেছে, CH2Cl। দেখো, এই মেকানিজমে করলাম। এখানে ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে গেছে, একটা CH2 এর সঙ্গে একটা H যোগ করেছি, আর একটা CH2 এর সঙ্গে একটা Cl যোগ করেছি, এবং যেটা এসেছে CH2Cl, ইথাইল ক্লোরাইড। এটা একটা অ্যালকিল হ্যালাইড তৈরি হয়ে গেছে, এর মধ্যে কোনো অসুবিধা নেই। তুমি যদি এরকম করো, CH3CH ডবল বন্ড CH3, তাহলে কি করো? তাহলে এখানে CCl4 HCl দিয়ে দাও, আর CCl4 কার্বন টেট্রাক্লোরাইড যোগ করো। তাহলে দেখো, এই কার্বন টেট্রাক্লোরাইড যদি যোগ করো, তাহলে একটা H কে এখানে দাও, একটা Cl কে এখানে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে কিরকম হচ্ছে? দেখো, এখানে যদি করি, CH একটা H কে আমি এখানে দিচ্ছি, একটা H কে এখানে দিলাম, আর এখানে একটা সিঙ্গেল বন্ড হয়ে গেল, আর এদিকে কি একটা আমি Cl দিলাম, Cl দিয়ে এখানে আমি তৈরি করে দিচ্ছি, আর একটা CH3 দিলাম। তাহলে দেখো, CH3 CH2 CHCl CH3 তৈরি হয়ে গেল। এটাও তো এক প্রকার হ্যালো অ্যালকেন, মনো হ্যালো অ্যালকেন। দেখো, এই পদ্ধতিতে আমি কিন্তু খুব সহজেই HCl যোগ করে দিতে পারলাম, বা HBr ও যোগ করতে পারবো, বা HI ও যোগ করতে পারবো, তাতে কোনো অসুবিধা নেই। খালি যদি HBr যোগ করি, তাহলে এই ক্লোরিনের জায়গায় Br হবে, আর কিছুই অসুবিধা নেই। কিন্তু দেখো, এই যে জিনিসটা করলাম, এটা হচ্ছে সিমেট্রিক্যাল অ্যালকিন, অর্থাৎ এই ডবল বন্ডের দুদিকে দুটো সমান ধরনের গ্রুপ আছে, মানে এই দিকের একটা গ্রুপটা আর এই দিকের গ্রুপটা সমান। এইখানেও এই ডবল বন্ডের এদিকেও সমান গ্রুপ, এদিকেও সমান গ্রুপ। সেই জন্য আমি H কে এখানে পাঠাতে পারলাম, বা H কে Cl কে এখানে পাঠাতে পারলাম। উল্টোটাও করতে পারতে, H কে তুমি এখানে দিতে পারতে, Cl কে তুমি এখানে দিতে পারতে, তাতে কোনো অসুবিধা নেই। কারণ সেক্ষেত্রে একই নাম হবে, কারণ এটা সিমেট্রিক্যাল, মানে দুদিকে ডবল বন্ডের দুদিকে দুটো সমান ভাবে সমান আকারে ভাগ আছে।
কিন্তু যদি এই রকম অ্যালকিন হতো, এর নাম কি? এর নাম হচ্ছে বিউট টুইন, এর নাম হচ্ছে বিউট টুইন। যদি এরকম হতো, কিন্তু যদি এইরকম হতো CH3 প্রোপিনে যদি হতো CH ডবল বন্ড CH2, এক্ষেত্রে যদি হতো তাহলে কিভাবে তুমি যদি এখানে HBr যুক্ত করতে চাইছো, HBr তুমি যুক্ত করতে চাইছো, HBr এবং কার্বন টেট্রাক্লোরাইড মিডিয়াম মাধ্যম হিসেবে ব্যবহার করছে, তাহলে তুমি কিভাবে যুক্ত করবে? এটা তো আনসিমেট্রিক্যাল অ্যালকিন। কেন আনসিমেট্রিক্যাল অ্যালকিন? কারণ ডবল বন্ডের এই দিকে যে গ্রুপ আছে, এই দিকে আলাদা গ্রুপ আছে, আনসিমেট্রিক্যাল অ্যালকিন। তো এই সিমেট্রিক্যাল অ্যালকিনে তুমি যেদিকে খুশি দিতে পারতে, H কে যেদিকে খুশি দিতে পারতে, Br কে যেদিকে খুশি দিতে পারতে, কিন্তু এখানে আনসিমেট্রিক্যাল অ্যালকিনে তুমি কি দেবে? এখানে আনসিমেট্রিক্যাল অ্যালকেনে যেটা আমাদের দেওয়ার জন্য, মানে কোন পার্টটা কোন দিকে যাবে সেটা দেওয়ার জন্য মার্কোনিকফ একটা সূত্র কিন্তু প্রয়োগ করেন। এটা ক্লাস 11-এ তোমরা পড়েছিলে, মার্কোনিকফ সূত্র। সেই মার্কোনিকফ সূত্রটা কি? যে দেখো, যে এখানে যদি তোমার সন্দেহ লাগে যে কোনখানে তুমি কোন পার্টটা দেবে, এখানে H তো প্লাস আকারে থাকে আর Brটা মাইনাস আকারে থাকে। তাহলে দেখো এই অসম অ্যালকিনের দুটো কার্বনের মধ্যে, যেটা দুটো কার্বনের যে ডবল বন্ডটা আছে, সেখানে যেটার মধ্যে হাইড্রোজেনের সংখ্যাটা কম, সেখানে এই যেটা যুক্ত হচ্ছে তার নেগেটিভ পার্টটা যুক্ত হবে। তাহলে নেগেটিভ পার্টটা যুক্ত হবে মানে কি? এখানে দেখো এই যে প্রোপেন, এর নাম হচ্ছে কি? এর নাম হচ্ছে প্রোপিন, সরি প্রোপেন না, প্রোপিন। এর নাম হচ্ছে প্রোপিন। প্রোপিনের ক্ষেত্রে এখানে এই কার্বনটার সঙ্গে এই হাইড্রোজেন সংখ্যাটা কম, তাহলে এই হাইড্রোজেন সংখ্যাটা যেহেতু কম, এখানে কোন পার্টটা যুক্ত হবে? এখানে কিন্তু Br মাইনাস, মানে নেগেটিভ পার্টটা যুক্ত হবে। তাহলে এখানে কি হবে? দেখো এটা যুক্ত হবে, এটা CH3 CH Br, এখানে ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, আর CH2টার সঙ্গে একটা H যুক্ত হয়ে যাবে, তাহলে CH3 তৈরি করে দেবে। এটাকে বলো মার্কোনিকফ সূত্র। এটা হচ্ছে অসম অ্যালকিন, আনসিমেট্রিক্যাল অ্যালকিন, প্রোপিন। অসম অ্যালকিনের সঙ্গে অসম যৌজ্য পদার্থ, মানে যেটা যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার সময় অ্যালকিনের দ্বিবন্ধন দ্বারা যুক্ত দুটো কার্বন পরমাণুর মধ্যে যেটাতে হাইড্রোজেনের সংখ্যা কম, সেটাতে যে যৌজ্য পদার্থ মানে যেটা যুক্ত হচ্ছে তার নেগেটিভ অংশটি যুক্ত হবে। এটা হচ্ছে সেরকমই হচ্ছে। তো সুতরাং এটা কি উৎপন্ন? এটা হ্যালো অ্যালকেন উৎপন্ন হলো, এবং এর নাম কি? এর নাম হচ্ছে 2-ব্রোমোপ্রোপেন। এর নাম কি? এর নাম হচ্ছে 2-ব্রোমোপ্রোপেন। এর নাম কি? 2-ব্রোমোপ্রোপেন। তৈরি হয়ে গেল 2-ব্রোমোপ্রোপেন। এর মধ্যে আর কোনো রকম জটিলতা নেই, 2-ব্রোমোপ্রোপেন তৈরি হয়ে গেল। তাহলে দেখো এইটা হচ্ছে, এইভাবেই কিন্তু আমরা অ্যালকিন থেকে আমরা এটা তৈরি করতে পারি, মার্কোনিকফ সূত্র দ্বারা কিন্তু তৈরি করতে পারি। আর এখানে আরেকটা জিনিস হয়, অ্যান্টি মার্কোনিকফ অ্যালকিন থেকে আমরা অ্যান্টি মার্কোনিকফ লাগাতে পারি। অ্যান্টি মার্কোনিকফ এটা নিশ্চয়ই নোট করেছো, আমি এটা মুছে দিচ্ছি। তো অ্যান্টি মার্কোনিকফ সূত্র, এটা আমরা প্রয়োগ করতে পারি। অ্যান্টি মার্কোনিকফ মানে ঠিক বিপরীতটা হবে, তুমি অসম অ্যালকিনের ক্ষেত্রেই ঘটবে, কিন্তু বিপরীত। অ্যান্টি মার্কোনিকফ রুল, সূত্র। এখানে কি হবে? এটাতে একটা কথা মনে রাখতে হবে, এখানে মার্কোনিকফ সূত্রে, মার্কোনিকফ অ্যাডিশনে তুমি HCl HBr HI সবকিছুই দিতে পারতে HX এর জায়গায়, কিন্তু অ্যান্টি মার্কোনিকফের ক্ষেত্রে কেবলমাত্র HBr কাজ করবে, কেবলমাত্র HBr ব্যবহৃত হয়। অ্যান্টি মার্কোনিকফ কেবলমাত্র HBr ব্যবহার করা হয়, এটা প্রথম সূত্র। দ্বিতীয়টা হচ্ছে, এখানে পারক্সাইড, যে কোনো পারক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে। পারক্সাইডের উপস্থিতিতে কিন্তু বিক্রিয়া সম্পন্ন হয়, পারক্সাইডের উপস্থিতিতে রিঅ্যাকশন সম্পন্ন হয়, পারক্সাইডের উপস্থিতিতে কিন্তু বিক্রিয়া সম্পন্ন হবে, এবার তুমি প্রোপিনটাকে নিয়ে এসো, প্রোপিন CH3 CH ডবল বন্ড CH2, এটা হচ্ছে প্রোপিন, প্রোপিন 1 বা প্রোপিন। এটার সঙ্গে তুমি HBr যুক্ত করো, এবং এখানে তুমি পারক্সাইড দাও, যে কোনো পারক্সাইড। এটা তুমি হাইড্রোজেন পারক্সাইড হতে পারে H2O2, বা বেনজাইল পারক্সাইড হতে পারে, যে কোনো পারক্সাইড তুমি দিলে, বা H2O2 বা যে কোনো পারক্সাইড যার মধ্যে পারক্সো লিঙ্কেজ থাকবে, এটা তুমি যোগ করলে তখন কি হবে? তখন আগের মার্কোনিকফের সূত্রের ঠিক বিপরীত হবে। মার্কোনিকফে এইখানে কার্বনের সঙ্গে এই হাইড্রোজেনটা, এখানে হাইড্রোজেন সংখ্যা কম বলে এখানে হাইড্রোজেন সংখ্যা কম, আর এখানে হাইড্রোজেন সংখ্যা বেশি। যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে তুমি মার্কোনিকফে কি যুক্ত করেছিলে? ব্রোমিন যুক্ত করেছিলে। কিন্তু এখানে বলছে, মানে অ্যান্টি মার্কোনিকফে যেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি সেখানে নেগেটিভ পার্টটা যুক্ত হবে,
আর যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে পজিটিভ পার্টটা যুক্ত হবে, ঠিক বিপরীতটা। অর্থাৎ এখানে যেটা হবে সেটা হচ্ছে CH3 CH2 Br, এটা তৈরি হবে। তাহলে এখানে যদি আমি মার্কনিকপটা দেখাচ্ছি, মার্কনিকপ দেখালে তোমাদের সুবিধা হবে, একসঙ্গে দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে। এখানে HBr থাকবে, HBr এবং CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। এটাতে কিছু পারক্সাইড দেওয়া আছে, পারক্সাইড দেওয়া নেই। পারক্সাইড দেওয়া যদি না থাকে তাহলে মার্কনিকপ অ্যাডিশন। মার্কনিকপ অ্যাডিশনে কি হতো, দেখো দুটো যে এখানে যে ডবল বন্ড আছে, ডবল বন্ডের দুদিকে যে কার্বনটা আছে যেটাতে হাইড্রোজেনের সংখ্যা কম, এটাতে একটা হাইড্রোজেন, এটা দুটো হাইড্রোজেন, সেখানে নেগেটিভ পার্টটা যুক্ত হবে। তাহলে এই যে কার্বনটার সঙ্গে নেগেটিভ পার্টটা মানে কি, এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ পার্টটা যুক্ত করলে তাহলে কি হচ্ছিল, CH3 CH Br সিঙ্গেল বন্ড CH3 CH Br সিঙ্গেল বন্ড CH3, 2 ব্রোমোপ্রোপেন উৎপন্ন হচ্ছিল। এক্ষেত্রে ঠিক তার বিপরীতটা হয়েছে, এবং এটা ক্ষেত্রে কি উৎপন্ন হয়েছে, এটা ক্ষেত্রে 1 ব্রোমোপ্রোপেন উৎপন্ন হয়েছে। এবার কেন এটা এরকম উৎপন্ন হলো সেটা জানার জন্য আমাদের কিন্তু মেকানিজম জানতে হবে। মেকানিজম আমাদের সব বিক্রিয়া জানা সম্ভব নয়, তবে এটাকে জেনে রাখবে যে পারক্সাইড আছে মানে এখানে মুক্তমূলক মেকানিজম হয়, ফ্রি রেডিক্যাল মেকানিজম হয়, আর এটা কিন্তু নর্মাল মেকানিজমে হয়ে থাকে। সুতরাং সেই কারণের জন্য কার্বোক্যাটায়ন, এখানে কিন্তু কার্বোক্যাটায়ন জেনারেশন হয়, কার্বোক্যাটায়ন এখানে জেনারেশনের মাধ্যমে এই বিক্রিয়াটা হয়ে থাকে, এবং কার্বোক্যাটায়ন জেনারেশনের মাধ্যমে 2 ব্রোমোপ্রোপেন উৎপন্ন হয়। এবার দেখো এই যে এই জিনিসটা উৎপন্ন হলে তোমাদের জাস্ট এই জিনিসটা করে রাখলেই হবে, ভালো করে করবে এটা। আচ্ছা, তাহলে এটা অ্যালকিন থেকে তৈরি হয়ে গেল। 3 নম্বর প্রিপারেশন আমরা অ্যালকিন থেকে করে ফেললাম। এইবার দেখো আমরা যেটা করব 4 নম্বর প্রিপারেশন, সেটা হচ্ছে অ্যালাইলিক যৌগ থেকে, মানে এটাও একটা অ্যালকিন টাইপেরই। 4 নম্বর অ্যালাইলিক যৌগ থেকে 4 নম্বর যেটা করব সেটা হচ্ছে অ্যালাইলিক যৌগ থেকে। দেখো এই অ্যালাইলিক যৌগ থেকে আমরা কি করে তৈরি করি। অ্যালাইলিক যৌগ বলতে কি রকম, অ্যালাইলিক যৌগ বলতে আমরা এই রকম বুঝি। দেখো যেমন ধরো অ্যালাইল গ্রুপটা কি রকম, অ্যালাইল গ্রুপটা হচ্ছে এই রকম, CH2 ডবল বন্ড CH, এইটা হচ্ছে এটাতে একটা অ্যালাইল গ্রুপ আছে, CH2 ডবল বন্ড CH, আর একটা যদি CH থাকে তাহলে অ্যালাইল গ্রুপ। মানে এটা যদি অ্যালাইল গ্রুপটা কিরকম, CH2, এটা আগে বলেছি CH, আর এখানে CH2, এই যে গ্রুপটা থাকবে সেই গ্রুপটাই হচ্ছে অ্যালাইল গ্রুপ। এবং এখানে দেখো এখানে এই অ্যালাইল গ্রুপ আছে, কারণ এখানে CH2 এর সঙ্গে আরেকটা H যুক্ত হয়ে তবে এটা তৈরি হয়েছে। তাহলে এই যে এটা মূলত কি, এটা মূলত প্রোপিন। এটা মূলত কি, এটা হচ্ছে প্রোপিন, এটা হচ্ছে প্রোপিন। এই প্রোপিনের সঙ্গে এই অ্যালাইলিক যৌগ, এটা মানে এটা অ্যালাইলিক যৌগ, মানে এটা অ্যালাইল কার্বন এখানে আছে বলে অ্যালাইলিক যৌগ। এই অ্যালাইলিক যৌগতে তুমি যদি এখানে Cl2 এবং 773 কেলভিন টেম্পারেচার রাখো তাহলে Cl যুক্ত হবে। Cl কোথায় যুক্ত হবে, Cl হচ্ছে এই অ্যালাইলিক কার্বনে যুক্ত হবে। এইখানে কিন্তু কোনো এফেক্ট পড়বে না, ডবল বন্ডে কোনো এফেক্ট পড়বে না, এটা কিন্তু অ্যালাইল কার্বনে যুক্ত হবে। অ্যালাইলিক কার্বনে যদি ক্লোরিন যুক্ত তাহলে কিরকম হবে, তাহলে এইরকম হবে CH2 ডবল বন্ড CH, আর এদিকে হচ্ছে CH2Cl, CH2 ডবল বন্ড CH আর হচ্ছে CH2Cl। এই যে যৌগটা কিন্তু তৈরি হবে, বুঝতে পেরেছো। আর এইটা তো প্রোপিন, এটা প্রোপিনটাকে ঘুরিয়ে লেখা হয়েছে। প্রোপিনটাকে যদি তুমি প্রোপিনের এইরকম ভাবে যদি লিখতে পারো তাহলেও হবে, CH2CH ডবল বন্ড CH2 একই জিনিস ঘুরিয়ে লিখেছি এবং এটাকে একই সেম রিএজেন্ট দিচ্ছি, তাহলে কি হবে, তাহলে তুমি এইখানটা, এইটা হচ্ছে অ্যালাইল কার্বন, এইটার সঙ্গে যুক্ত করবে CH2Cl CH ডবল বন্ড CH2। এক্ষেত্রে কিন্তু কোনো রকম ডবল বন্ডে কিছু আঘাত করবে না, ডবল বন্ডে যেমন ছিল তেমনই থাকবে, ডবল বন্ডে কিছু পরিবর্তন হবে না, ঠিক আছে। এবার দেখো তুমি যদি এটা ক্লোরিনেশন করেছো, যদি ব্রোমিনেশন করতে চাও, এটা ক্লোরিনেশন তো করলে মানে ক্লোরিন যুক্ত করলে, যদি তুমি ক্লোরিনেশনের আরেকটা বিকারকও আছে, এটা হচ্ছে সালফিউরাল ক্লোরাইড SO2Cl2, সালফিউরাল ক্লোরাইড। এই SO2Cl2 দিলে টেম্পারেচারটা একটু কম লাগে, 475 কেলভিন টেম্পারেচার লাগে, কিন্তু কাজ একই হবে, অর্থাৎ এই জিনিসটাই তৈরি হবে, অর্থাৎ এখানে কি হবে, CH2 ডবল বন্ড CH যেমন ছিল তেমনই থাকবে, অ্যালাইলিক কার্বনে একটা কিন্তু ক্লোরিন যুক্ত হবে, CH2Cl যুক্ত হবে অ্যালাইলিক কার্বনে।
SO2Cl2 দিলে টেম্পারেচারটা কম লাগবে, আর Cl2 দিলে টেম্পারেচারটা বেশি লাগবে। তো ব্রোমিনের ক্ষেত্রে এরকম, এখানে তুমি ব্রোমিনও আনতে পারো, সেক্ষেত্রে তুমি এরকম ব্যবহার করতে পারো। ধরো এইটা দেয়া আছে প্রোপিনের NBS এর একটা পুরো সংকেত আছে, খুব বড় সংকেত আছে, তোমরা সেটা না করলেও হবে। তোমরা খালি মনে রাখো যে NBS এর পুরো কথা হচ্ছে N ব্রোমো সাকসিনামাইড, N ব্রোমো সাকসিনামাইড, N ব্রোমো সাকসিনামাইড, N ব্রোমো সাকসিনামাইড। স্ট্রাকচার না করলেও হবে। NBS যদি দিয়ে দাও, এই NBS পুরো কথা হচ্ছে N ব্রোমো সাকসিনামাইড, এটা একটা রিএজেন্ট, এটা যদি দিয়ে দাও এই CH3 এখানে অ্যালাইল গ্রুপের যে CH3 এই গ্রুপে কিন্তু একটা ব্রোমিন গ্রুপ যুক্ত হয়ে যাবে, তাহলে কিরকম হবে? ব্রোমিনেশন হয়ে যাবে, CH2 ডবল বন্ড CH CH2 Br, ব্রোমিনেশন হয়ে গেল। আর এখানে যদি একদম Br2 আর 773 কেলভিন দিলেও এখানে কিন্তু তুমি CH2Cl এর জায়গায় CH2Br পাবে। কিন্তু NBS N ব্রোমো সাকসিনামাইড একটা স্পেশাল রিএজেন্ট, যার মাধ্যমে তুমি কিন্তু অ্যালাইলিক কার্বনে তুমি ব্রোমিন প্রতিস্থাপন ঘটাতে পারো, এবং ব্রোমিন এখানে চলে আসছে, হাইড্রোজেনকে ছড়িয়ে দিয়ে একটা কিন্তু ব্রোমিন চলে আসছে। সুতরাং দেখো অ্যালাইলিক যৌগ থেকে কিন্তু আমরা হ্যালো অ্যালকেন আমরা তৈরি করতে পারলাম। তো হ্যালো অ্যালকেন আমরা কিন্তু তৈরি করতে পারলাম, কিন্তু এই ধরনের হ্যালো অ্যালকেন আমরা কিন্তু তৈরি করতে পেরেছি। ভালো করে দেখবে এটা অ্যালাইলিক যৌগ থেকে। আচ্ছা, 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর যেটা আমরা করবো সেটা হচ্ছে অ্যালকোহল থেকে। দেখো 5 নম্বর যেটা করব এটা হচ্ছে অ্যালকোহল থেকে। তোমরা সব নোট করবে, ভালো করে নোট করবে। 5 নম্বর যেটা করব সেটা হচ্ছে অ্যালকোহল থেকে। দেখো অ্যালকোহল থেকে 5 নম্বর যেটা করব ফ্রম অ্যালকোহল থেকে আমরা তৈরি করব। অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন তৈরি করতে চাইছি। দেখো অ্যালকোহলের সাধারণ সংকেত কি? অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে ROH। এখান থেকে তোমাকে কি তৈরি করতে হবে? এখান থেকে তৈরি করতে হবে ROH গ্রুপটাকে সরিয়ে দিতে হবে, সরিয়ে দিয়ে তৈরি করতে হবে RX, অ্যালকিল হ্যালাইড। এটাই তো তোমার তৈরি করতে হবে। অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে ROH, এখান থেকে তৈরি করতে হবে RX। এবার এইখানে কোন কোন রিএজেন্ট তুমি দিলে এখানে RX তৈরি হবে, এটাকে তোমাকে ভাবতে হবে। দেখো এখানে অনেক রকম রিএজেন্ট দেওয়া যেতে পারে। 1 নম্বর রিএজেন্ট আমি বলছি, 1 নম্বর রিএজেন্ট তুমি এখানে ব্যবহার করতে পারো হাইড্রোজেন হ্যালাইড। এটা তুমি ব্যবহার করতে পারো হাইড্রোজেন হ্যালাইড মানে HX। হাইড্রোজেন হ্যালাইড তুমি ব্যবহার করতে পারো HX মানে HCl হতে পারে, HBr হতে পারে, HI হতে পারে, সবই তুমি ব্যবহার করতে পারো। হাইড্রোজেন হ্যালাইড ব্যবহার করতে পারো, বা তুমি এখানে ব্যবহার করতে পারো PCl3 বা PCl5, এটা ব্যবহার করতে পারো। PCl3 বা PCl5 ব্যবহার করতে পারো, মানে ফসফরাস ট্রাইক্লোরাইড বা ফসফরাস পেন্টাক্লোরাইড। বা তুমি এখানে ব্যবহার করতে পারো SOCl2। SOCl2 অপর নাম হচ্ছে থায়োনিল ক্লোরাইড। SO2Cl2 হলে সালফিউরাল ক্লোরাইড, আর SOCl2 হলে থায়োনিল ক্লোরাইড। এই থায়োনিল ক্লোরাইড, এই 3টে রিএজেন্ট তুমি কিন্তু ব্যবহার করতে পারো। যে কোনো জিনিস দিয়ে দিলেই তুমি কিন্তু এই ROH থেকে RX পেয়ে যাবে। এবার আমি এই প্রথমটায় আসি, হাইড্রোজেন হ্যালাইড। এখান হাইড্রোজেন হ্যালাইড বসিয়ে কিভাবে হয় দেখো, আমি ROH আমি করছি, ROH করছি। এবার এখানে হাইড্রোজেন হ্যালাইড মানে আমি এখানে HCl নিচ্ছি, হাইড্রোজেন হ্যালাইডের মধ্যে একটা HCl হবে, HCl, এবং এখানে আমি HCl দিলে এখানে যোগ করতে হবে অনাদ্র ZnCl2, যোগ করতে হবে। অনাদ্র ZnCl2 এখানে ক্যাটালিস্ট রূপে কাজ করে, এটুকু জেনে রাখো। মানে অনাদ্র LCl2 এই যে ROH বন্ধনটাকে ভাঙতে সাহায্য করে অনাদ্র ZnCl2। এর অনাদ্র ZnCl2 মানে ক্যাটালিস্ট রূপে কাজ করে। এক্ষেত্রে কি হয় দেখো, এবার এই OH আর এখানে একটা H নিয়ে বিক্রিয়া করে বেরিয়ে যাবে জল, তাহলে জল হয়ে যাচ্ছে, H2O হয়ে যাচ্ছে, এবং কি পড়ে থাকছে RCl। এখানে R হচ্ছে যে কোনো অ্যালকিল গ্রুপ, নিশ্চয়ই বুঝতে পারছো। অ্যালকিল গ্রুপ মানে মিথাইল গ্রুপ বা ইথাইল গ্রুপ যে কোনো। আর তোমার যদি বুঝতে অসুবিধা, আমি অ্যালকিল গ্রুপটাকে আমি স্পেসিফিক করে দিচ্ছি। যেমন ধরো CH3OH, এখানে Rটা হচ্ছে CH3, অ্যালকিল গ্রুপ মানে অ্যালকেন থেকে একটা H চলে যাচ্ছে যখন হাইড্রোজেন যখন রিমুভ হচ্ছে। এখানে সেম রিএজেন্ট করছি, HCl অনাদ্র ZnCl2 করছি।
দেখো এখানে এই OH আর H-টাকে বার করে দাও, তাহলে কি হয়েছে, জল বেরিয়ে যাচ্ছে আর এখানে কি পড়ে রয়েছে CH3Cl। দেখো অ্যালকিল হ্যালাইড পেয়ে গেল, বুঝতে পেরেছো? যদি এখানে এটা হচ্ছে মিথাইল অ্যালকোহল, CH3OH হচ্ছে মিথাইল অ্যালকোহল বা মিথানল, আমরা এর পরের চ্যাপ্টারে পড়বো। C2H5OH এর নাম কি? এর নাম হচ্ছে ইথানল। ইথানলও যদি তুমি এই জিনিসটা দাও, একই রিয়েজেন্ট যদি দাও, তাহলে তুমি H2O পাবে আর এখানে পাবে ইথাইল ক্লোরাইড C2H5Cl। এটার মধ্যে কোনো জটিলতা নেই, ভালো করে করবে। এবার যদি তুমি Cl আনতে চাও তাহলে HCl অনাদ্র ZnCl2 ব্যবহার করবে, এবং এই যে পদ্ধতি HCl এবং অনাদ্র ZnCl2 ব্যবহার করে অ্যালকোহল থেকে যদি অ্যালকিল হ্যালাইডের প্রস্তুতির যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে আমরা বলবো গ্রোভের পদ্ধতি, গ্রোভস প্রসেস। এই পদ্ধতিটাকে আমরা বলবো গ্রোভের পদ্ধতি, এই পদ্ধতিটাকে আমরা বলবো গ্রোভের পদ্ধতি, যেখানে আমরা অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইড তৈরি করতে পারি। ভালো করে করবে। এবার যদি আমরা অ্যালকিল হ্যালাইড বলতে এখানে অ্যালকিল ক্লোরাইড তৈরি করতে পারি, এটা কিন্তু গ্রোভের পদ্ধতি কেবলমাত্র ক্লোরাইডের ক্ষেত্রেই প্রযোজ্য। যদি আমি ব্রোমাইড তৈরি করতে চাই, ব্রোমাইড তৈরি করতে গেলে কি হবে, এখানে আমি এইগুলো রেখে দিচ্ছি তাহলে সুবিধা হবে। ব্রোমাইড তৈরি করতে কি হবে, এখানে HBr দেবো, HBr, এবং এখানে অনাদ্র ZnCl2 আর ব্রোমাইডের ক্ষেত্রে দেবো না, এখানে যদি তৈরি করতে এখানে গাঢ় H2SO4 দেবো, এটা কথাটা খেয়াল রাখবে, গাঢ় H2SO4 দিতে হবে। এবং গাঢ় H2SO4 হচ্ছে নিরোধক হিসেবে কাজ করবে, মানে জলটাকে বাইরে বার করে দেবে, জলটাকে বাইরে বার করে দিল, আর এখানে কি হবে, RBr হয়ে যাবে, RBr হয়ে যাবে। এই পদ্ধতিটা কিন্তু গ্রোভের পদ্ধতি না, গ্রোভের পদ্ধতি কেবলমাত্র অ্যালকিল ক্লোরাইডের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। তো এরকম এখানেও কি হবে, এখানে আমরা HBr দেবো, মানে স্পেসিফিক করে দিচ্ছি। যদি আমরা মিথাইল অ্যালকোহলে HBr আর গাঢ় H2SO4 যদি আমি দিই, গাঢ় H2SO4 জল বাইরে বার করে দেবো, নিরোধক রূপে কাজ করে, জলটাকে বাইরে বার করে দিচ্ছে। আর কি পড়ে আছে, CH3Br, মিথাইল ব্রোমাইড তৈরি করে দিচ্ছে। এবার যখন ইথাইল অ্যালকোহল থেকে যদি সেম রিয়েজেন্ট দাও, তাহলে H2 এখানে কি তৈরি হবে, C2H5Br, অর্থাৎ ইথাইল ব্রোমাইড তৈরি হবে, ইথাইল ব্রোমাইড। তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা HBr এর মাধ্যমে, HBr গাঢ় H2SO4 যোগ করে কিন্তু আমরা ব্রোমিনের অ্যালকিল হ্যালাইড পেতে পারি, ব্রোমাইড জাতীয় যৌগ কিন্তু পেতে পারি। আর যদি তুমি HI দাও, মানে আয়োডিন যদি তৈরি করতে চাও, মানে এখানে অ্যালকিল আয়োডাইড তৈরি করতে চাইলে জাস্ট এখানে কিচ্ছু লাগবে না, গাঢ় H2SO4 বা তার আগে অনাদ্র ZnCl2 যেটা দিয়েছে কিচ্ছু লাগবে না। যদি ব্রোমাইড তৈরি করতে যাও, তাই জাস্ট এখানে HI প্রয়োগ করো, HI লাগাও, এবং এখানে রিফ্লাক্স করো, পাতন করো, এখানে HI লাগাও এবং এখানে রিফ্লাক্স করো, এখানে HI এখানে ডু করছি, মানে সেম রিয়েজেন্ট। তাহলে এখানে H2O যেমন আছে, আর এখানে RI হয়ে যাবে, অ্যালকিল আয়োডাইড হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে, CH3I, মিথাইল আয়োডাইড। এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে C2H5I, ইথাইল আয়োডাইড। তাহলে দেখো আমরা হাইড্রোজেন হ্যালাইড ব্যবহার করে আমরা কিন্তু অ্যালকোহল থেকে আমরা কিন্তু এখানেও ফ্লোরাইড তৈরি করা একটু কষ্টকর, ক্লোরাইড, ব্রোমাইড এবং আয়োডাইড আমরা কিন্তু তৈরি করতে পারলাম। এবং দেখো যত আমি নিচের দিকে গেলাম, ক্লোরিন যখন দিয়েছিলাম তখন অনাদ্র ZnCl2, তারপর যখন আমি এখানে ক্যাটালিস্ট হিসেবে অনাদ্র ZnCl2 ব্যবহার করছে, যখন ব্রোমিন ব্যবহার করলাম তখন ব্যবহার করলাম গাঢ় H2SO4, এবং যখন মানে ব্রোমাইড তৈরি করতে গেলাম তখন গাঢ় H2SO4 ব্যবহার করলাম। আর যখন ক্লোরাইড তৈরি করতে হয়েছিল তখন কিন্তু আমরা ব্যবহার করেছিলাম ক্যাটালিস্ট। আর যখন আমি HI দিয়ে যখন আয়োডাইড তৈরি করতে চাইছি, তখন কিন্তু জাস্ট HI এবং রিফ্লাক্স বা পাতন করলেই আমার কিন্তু RI বা অ্যালকিল আয়োডাইড তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ ওপর থেকে নিচের দিকে আসলে কিন্তু রিঅ্যাক্টিভিটি বাড়ছে, মানে তুমি HCl এ তুমি যখন বিক্রিয়া করাতে গেলে তখন সেখানে অনাদ্র ZnCl2 দিলে মানে ব্রেক করতে হলো, অনাদ্র ZnCl2 অনুঘটক রূপে কাজ করলো। তুমি যখন HBr যখন ব্যবহার করলে সেখানে গাঢ় H2SO4 ব্যবহার করলে, সেখানে নিরোধক হিসেবে কাজ করলো। আর HI তুমি যখন ব্যবহার করলে সেখানে কিন্তু জাস্ট পাতন করে দিলেই হলো। তার মানে কি, তার মানে তুমি HCl থেকে যখন HBr এর তারপরে যখন HI এলে তখন কিন্তু HI এর রিঅ্যাক্টিভিটি বেড়ে গেছে, HI এর রিঅ্যাক্টিভিটি যেহেতু বেড়ে গেছে সুতরাং এখানে কিন্তু পাতন করলেই হয়ে গেল। সুতরাং যখন এখানে আমরা হাইড্রোজেন হ্যালাইডের যখন আমরা রিঅ্যাক্টিভিটি খুঁজবো, রিঅ্যাক্টিভিটির ক্ষেত্রে HI সর্বপ্রথম হবে, HI, তারপরে হবে HBr এবং তারপরে হবে HCl।
আর এইচএফ এখানে কাউন্টে আসবে না, কারণ এইচএফ কাউন্টে আসবে না, কারণ এইচএফ এর রিঅ্যাক্টিভিটি মানে অনেক ফাস্ট, মানে এখানে সেরকম কাউন্টে কিন্তু আমরা নিয়ে আসবো না। সুতরাং এইটা হচ্ছে রিঅ্যাক্টিভিটির ক্রম, এটা ভালো করে খেয়াল রাখবে, এইটা হচ্ছে রিঅ্যাক্টিভিটির ক্রম। আর এইচএফ এর রিঅ্যাক্টিভিটি তুমি বলতে পারো এইচএফ এর রিঅ্যাক্টিভিটি এখানে আমি বলতে পারি এইচএফ এর রিঅ্যাক্টিভিটি সব থেকে কম বলতে পারি। এইচএফ এর রিঅ্যাক্টিভিটি মানে এইচএফ দিয়ে বিক্রিয়াটা ঘটানো হয় না, কারণ এইচএফটা দিলে এখানে কিন্তু মানে বিস্ফোরণ হয়ে যেতে পারে বা এই জাতীয় কিছু হয়ে যেতে পারে। এইচএফ এর বিক্রিয়া ঘটানো হয় না। সুতরাং তোমরা এই তিনটেকে খালি মনে রাখো, এইচআই, এইচবিআর এবং এইচসিএল। এইচএফ এর আর মনে রাখতে হবে না। তাহলে এই হচ্ছে তোমাদের ক্রম। আর যদি আমরা এখানে অ্যালকোহল খুঁজি, অ্যালকোহলের ক্ষেত্রে ক্রম হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি। 3 ডিগ্রি এখানে অ্যালকোহল খুব তাড়াতাড়ি বিক্রিয়া করবে। আমরা যখন অ্যালকোহল পড়বো তখন আরো ডিটেলসে পড়বো। তবে আমাদের এখানে হাইড্রোজেন হাইড্রাইডের যে ক্রমটা করেছি সেটা হচ্ছে এইচআই প্রথমে, তারপর এইচবিআর, তারপর এইচসিএল। ক্লিয়ার? এরপর দেখো আমাদের দ্বিতীয় রিয়েজেন্টে চলে যাব। দ্বিতীয় রিয়েজেন্টে কি? PCl3 বা PCl5। এইটা দিয়ে হয়ে গেছে PCl3 বা PCl5, কাজে লাগিয়ে আমরা করতে পারবো। দেখো এখানে ROH যোগ করছি, এখানে আমরা PCl3 যোগ করলাম। PCl3 যোগ করলে কি হবে? এখানে তৈরি হবে RCl। আরটা কোনো অ্যালকিল গ্রুপ। আর কি তৈরি হবে? আর তৈরি হবে সেটা হচ্ছে H3PO3 তৈরি হবে। তুমি এখানে 3 অণু আর দিয়ে দাও, তাহলেই বুঝতে পারবে। দেখো এখানে 3RCl তৈরি হয়ে গেল, 3RCl তৈরি হয়ে গেল। আর কি পড়ে রয়েছে? আর রয়েছে দেখো H3 P একটা O3। দেখো তাহলে H3PO3 অর্থাৎ ফসফরাস অ্যাসিড। সুতরাং PCl3 দিলে RCl তৈরি হবে এবং H3PO3 ফসফরাস অ্যাসিড তৈরি হবে। এটাকে একটা স্পেসিফিক করো। যেমন ধরো এই ROH-টাকে আমি বলছি CH3OH, মিথাইল অ্যালকোহল। এই মিথাইল অ্যালকোহলের সঙ্গে তুমি PCl3 যোগ করো। PCl যোগ করলে কি হবে? PCl যোগ করলে CH3Cl, মিথাইল ক্লোরাইড পাবে এবং তার সঙ্গে সঙ্গে ফসফরাস অ্যাসিড H3PO3 ফসফরাস অ্যাসিড পাবে। ব্যাস, এখানে যদি ব্যালেন্স করো 3, এখানে যদি ব্যালেন্স করো 3 ফসফরাস অ্যাসিড পাবে। এবার তুমি যদি PCl5 যোগ করো, CH3OH-এও যদি PCl5, আমি বলেছি PCl3ও যোগ করা যায়, ফসফরাস ট্রাইক্লোরাইডও যোগ করা যাবে, ফসফরাস পেন্টাক্লোরাইডও যোগ করা যাবে। যদি তুমি PCl5 যোগ করো তাহলে এখানে CH3Cl হবে নিশ্চিত, কিন্তু বাই প্রোডাক্টগুলো আলাদা আলাদা হবে। বাই প্রোডাক্ট এখানে হবে POCl3 ফসফরাস অক্সিক্লোরাইড এবং তার সঙ্গে সঙ্গে HCl, ফসফরাস অক্সিক্লোরাইড এবং HCl তৈরি হবে। খেয়াল থাকবে, PCl5 দিলে CH3Cl উৎপন্ন হচ্ছে নিশ্চিত, মানে অ্যালকিল ক্লোরাইড উৎপন্ন হবে নিশ্চিত, তার সঙ্গে সঙ্গে POCl3 এবং HCl উৎপন্ন হবে। আর PCl3 দিলে এর সঙ্গে H3PO3 উৎপন্ন হবে। তুমি CH3OH বাদ দিয়ে তুমি যে কোনো তুমি অ্যালকোহল নাও, এরপরে যদি তুমি নিতে চাও C2H5OH নিতে চাও তাহলেও হবে। এখানে তুমি PCl5 নাও, তাহলে কি হবে? C2H5Cl, ইথাইল ক্লোরাইড, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল থেকে ইথাইল ক্লোরাইডে পরিণত হচ্ছে এবং এখানে কি তৈরি হচ্ছে? এখানে তৈরি হচ্ছে POCl3 এবং এখানে তৈরি হচ্ছে HCl। ব্যাস, তাহলে দেখ এখানে কিন্তু আমরা ক্লোরিন বা ক্লোরাইড সমৃদ্ধ যে হ্যালো অ্যালকেন সেটা তৈরি করতে পারলাম। কিন্তু এখানে PBr3 প্রয়োগ করা কিন্তু যায় না। এখানে যদি PBr3 প্রকৃতপক্ষে খুব অস্থায়ী যৌগ, PCl3 প্রয়োগ করা যায়, কিন্তু PBr3 প্রকৃতপক্ষে খুব অস্থায়ী যৌগ। সেই জন্য যদি এখানে ব্রোমিন সাবস্টিটিউট আনতে চাই তাহলে PBr3 ডাইরেক্ট প্রয়োগ করা যায় না, ফসফরাসকে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করাতে হয়। ফসফরাসকে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে PBr3 উৎপন্ন করতে হয় এবং ফসফরাসকে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে PBr3 উৎপন্ন হয়। সেই PBr3-কে এখানে তুমি প্রয়োগ করতে পারবে, PBr3-কে প্রয়োগ করতে পারবে। এবং PBr3-কে যদি প্রয়োগ করতে, এখানে PBr3 ডাইরেক্ট তুমি ব্যবহার করা যায় না, মানে এখানে তো PCl3 দিয়ে তুমি ক্লোরিন সাবস্টিটিউট পেলে। তুমি যদি ব্রোমিন সাবস্টিটিউট চাও, মানে ব্রোমিনের যদি তুমি হ্যালো অ্যালকেন চাও, ব্রোমাইড যদি তৈরি করতে চাও, তাহলে PBr3 ডাইরেক্ট ব্যবহার করতে পারবে না, কারণ PBr3 ডাইরেক্ট ব্যবহার করা যায় না, খুব অস্থায়ী। এখানে তোমাকে বিক্রিয়ার মাধ্যমে ফসফরাস আর ব্রোমিন বিক্রিয়া করিয়ে PBr3 তৈরি করতে হবে। তৈরি করার পরে তুমি PBr3 দিতে পারবে এবং এক্ষেত্রে RCl এর জায়গায় এখানে RBr হবে, বাদ বাকি সবই কিন্তু একই হবে, H3PO3 হবে। এক্ষেত্রে যদি PBr3 দাও তাহলে CH3Br এবং H3PO3। এক্ষেত্রেও যদি
এক্ষেত্রে পিবি R5 আর হবে না, পিবি R3 পর্যন্তই হবে, পিবি R5 আর হবে না। সুতরাং তুমি যদি অ্যালকিল ব্রোমাইড তৈরি করতে চাও অ্যালকোহল থেকে, তাহলে তুমি PbR3 ডাইরেক্ট প্রয়োগ করতে পারবে না, PbR3 কে তোমাকে বিক্রিয়ার মাধ্যমে তৈরি করতে হবে। আর অ্যালকিল আয়োডাইড যদি তৈরি করতে চাও সেক্ষেত্রেও অ্যালকিল আয়োডাইড তৈরি করতে গেলেও তোমাকে Pi3 তুমি ডাইরেক্ট প্রয়োগ করতে পারবে না, Pi3 কেও তোমাকে বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি করতে হবে। মানে তুমি যদি এখানে যদি তুমি Pi3 তুমি যদি লাগাও CH3OH এর সঙ্গে তুমি যদি Pi3 যোগ করো, Pi3 কিন্তু ডাইরেক্ট Pi3 কিন্তু ফসফরাস ট্রাইআয়োডাইড কিন্তু পাওয়াটা খুব কঠিন, মানে খুব একটা আনস্টেবল অস্থিতিশীল যৌগ। সুতরাং সেই ক্ষেত্রেও তোমাকে কিন্তু ফসফরাসের সঙ্গে আয়োডিনের বিক্রিয়া ঘটিয়ে বিক্রিয়ার মাধ্যমে Pi3 উৎপন্ন করতে হবে। উৎপন্ন করলে এই CH3OH বিক্রিয়া করবে, করে তৈরি করবে CH3I অ্যালকিল আয়োডাইড, মিথাইল আয়োডাইড এবং তার সঙ্গে সঙ্গে H3PO3 দেবে। নিশ্চয়ই বুঝতে পারলে আমি কি বলতে চাইছি। PCl3 PCl5 সম্ভব, সেই জন্য PCl3 PCl5 তুমি ব্যবহার করে তুমি ক্লোরো সাবস্টিটিউট হ্যালো অ্যালকেন তৈরি করে দিতে পারছো, কিন্তু PbR3 Pi3 সম্ভব না। PbR3 Pi3 খুব স্বল্পস্থায়ী, সেই কারণে তোমাকে বিক্রিয়ার মাধ্যমে PbR3 Pi3 তৈরি করে নিতে হবে। তৈরি করার জন্য PbR3 তৈরি করতে গেলে তোমাকে ফসফরাসের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া ঘটাতে হবে, ব্রোমিনের বিক্রিয়া ঘটিয়ে আমি ফসফরাস ট্রাইব্রোমাইড তৈরি করব এবং তারপরে ফসফরাসের সঙ্গে আয়োডিনের বিক্রিয়া ঘটিয়ে ফসফরাস ট্রাইআয়োডাইড তৈরি করব। তৈরি করার পরে আমি কিন্তু বিক্রিয়াটা করব এবং করার পরে এই জিনিসটা পাবো। খেয়াল করে দেখলে। এরপর দেখো লাস্ট যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে SOCl2 যোগ করে। তুমি যদি ROH এর সঙ্গে যদি SOCl2 যোগ করো, এটা একদম বেস্ট মেথড। ROH এর সঙ্গে তুমি SOCl2 যোগ করো থায়োনিল ক্লোরাইড, তাহলে তুমি এখানে সবসময় ক্লোরো সাবস্টিটিউট প্রোডাক্টই পাবে, RCl-ই পাবে এবং তার সঙ্গে সঙ্গে যেটা যুক্ত হবে সেটা হচ্ছে SO2 এবং HCl। এবং SO2 এবং HCl গ্যাস, SO2 HCl গ্যাস বলে বিক্রিয়ার মাধ্যম থেকে মুক্ত হয়ে যাবে। আর RCl এটা হচ্ছে লিকুইড CH3Cl, এবং এটা যদি লিকুইড হয় এ কিন্তু বিক্রিয়ার মাধ্যমে পড়ে থাকবে। এবং এই জন্যে এই পদ্ধতিতে মানে খুব বিশুদ্ধ অ্যালকিল ক্লোরাইড তৈরি করা যায় এবং এটা হচ্ছে বেস্ট মেথড। এটা হচ্ছে বেস্ট মেথড কারণ এখানে যে বাই প্রোডাক্টগুলো উৎপন্ন হচ্ছে বেস্ট মেথড, এটা হচ্ছে বেস্ট মেথড। কেন বেস্ট মেথড? SOCl2 ব্যবহার করে ROH থেকে RCl তৈরি করাটা সব থেকে উৎকৃষ্ট পদ্ধতি, কারণ এখানে যে বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে SO2 এবং HCl, এটা হচ্ছে গ্যাসীয়। গ্যাসীয় মানে বিক্রিয়া সিস্টেম থেকে সহজেই মুক্ত হবে এবং RCl কে সহজেই আমরা সংগ্রহ করতে পারবো। খেয়াল রাখবে এটা। যেমন এক্ষেত্রে যদি আমি বলি যেমন ধরো এক্ষেত্রে যদি একটা বিক্রিয়া করি যে CH3 CH2 স্পেসিফিক করি, মানে 8টাকে আমি লিখেছি CH3 CH2 মানে ইথাইল গ্রুপ, CH3 CH2OH মানে কি ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহলের সঙ্গে তুমি SOCl2 দিয়ে দাও, SOCl2 মানে থায়োনিল ক্লোরাইড, তাহলে কি তৈরি হবে CH3 CH2Cl ইথাইল ক্লোরাইড, তার সঙ্গে সালফার ডাইঅক্সাইড এবং HCl তৈরি হবে। সালফার ডাইঅক্সাইড এবং HCl তৈরি হবে এবং সালফার ডাইঅক্সাইড HCl গ্যাস বলে বিক্রিয়া মাধ্যম থেকে মুক্ত হবে। তাহলে তুমি CH3 CH2Cl কে খুব সহজেই সংগ্রহ করতে পারবে এবং সংগ্রহ করতে পারবে বলে এইটা হচ্ছে বেস্ট মেথড, উৎকৃষ্ট পদ্ধতি এবং খুব তুমি সহজেই এটা তৈরি করতে পারবে এবং এই পদ্ধতির মাধ্যমে তোমার তৈরি করাটা সব থেকে ভালো হবে, এটা তুমি মনে রাখবে। এবং এখানে SOCl2 সঙ্গে তোমাকে পিরিডিন যোগ করা হয়, পিরিডিন একটু নোট করবে, পিরিডিন যোগ করা হয় এবং রিফ্লাক্স মানে পাতন করা হয়। পিরিডিন একটা মাধ্যম হিসেবে কাজ করে এবং রিফ্লাক্স এটা পাতন করলে তোমরা কিন্তু এই জিনিসটা তৈরি করতে পারবে। দেখো আমাদের অ্যালকোহল থেকে প্রিপারেশন হয়ে গেল, আমরা লাস্ট জিনিস করব সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ থেকে 6 নম্বর যেটা করব আমাদের লাস্ট হ্যালো অ্যালকেনের লাস্ট প্রিপারেশন আমরা করে ফেলবো আর এক্ষুনি হয়ে যাবে। সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ থেকে 6 নম্বর প্রিপারেশন। এটা একটা নেম রিঅ্যাকশন হবে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ থেকে লাস্ট প্রিপারেশন। কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ থেকে। দেখো কার্বক্সিলিক অ্যাসিড বলতে কি বোঝায়? কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ থেকে কার্বক্সিলিক অ্যাসিড বলতে কি বোঝায়? কার্বক্সিলিক অ্যাসিড বলতে বোঝায় যে CH3 ধরো একটা কার্বক্সিলের উদাহরণ হচ্ছে CH3COOH, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের উদাহরণ CH3COOH। এর সঙ্গে যদি তুমি কোনো একটা, এটা হচ্ছে অ্যাসিড, এর সঙ্গে যদি কোনো তুমি সিলভারের কোনো ক্ষার যোগ করো, ধরো AgOH, এটা হচ্ছে সিলভার হাইড্রোক্সাইড, এই ক্ষারটা যোগ করলে
তুমি এখানে যে এই এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড, এই এইচটা এই এজি দ্বারা প্রতিস্থাপিত হবে এবং সেটা কি হবে দেখো এখানে কি হবে CH3 COO AG এবং তার সঙ্গে সঙ্গে কি হবে H2O। এইটাই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ। কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ, কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে তুমি ক্ষারের বিক্রিয়া ঘটাও, ক্ষারের বিক্রিয়া করে কার্বক্সিলিক অ্যাসিডের যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটাকে এই সিলভার ধাতু দিয়ে তুমি রিপ্লেস করো, তাহলে এইটি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ। এটার নাম হচ্ছে সিলভার অ্যাসিটেট। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এটার নাম হচ্ছে সিলভার অ্যাসিটেট। এইখানটা থেকে কিন্তু বিক্রিয়াটা আমার শুরু হবে। এই কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ তুমি নাও, কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ তুমি নাও এবং এর সঙ্গে তুমি Br2 এবং CCl4, Br2 এখানে রিয়েজেন্ট এবং CCl4 এখানে দ্রাবক মানে সলভেন্ট, এটা ব্যবহার করো। এক্ষেত্রে কি হবে দেখো, এক্ষেত্রে জিনিসটা তৈরি হবে খুব ভালো করে দেখো। এক্ষেত্রে এই কার্বন ডাইঅক্সাইড এখান থেকে CO2, এই CO2 বেরিয়ে চলে আসবে, CO2 বেরিয়ে চলে এলো। এবার এই AG এই ব্রোমিনের দুটো ব্রোমিন আছে, একটা ব্রোমিনকে নিয়ে নেবে, একটা ব্রোমিনকে নিয়ে নিলে কি হবে AgBr, তাহলে একটা ব্রোমিন পড়ে আছে, এই ব্রোমিনটা একটা CH3 এর সঙ্গে যুক্ত হবে, তাহলে কি হচ্ছে CH3Br। দেখো তুমি অ্যালকিল ব্রোমাইড পেলে কিনা। এই পদ্ধতিতে কেবলমাত্র অ্যালকিল ব্রোমাইডই কিন্তু তৈরি করা সম্ভব, অন্য কোনো জিনিস তৈরি করা সম্ভব নয়। এবং এই যে পদ্ধতিটা, এই পদ্ধতির একটা বড় বৈশিষ্ট্য দেখো, এখানে তুমি যে সিলভার লবণ নিয়েছিলে সিলভার অ্যাসিটেট, সেখানে কার্বন সংখ্যা কত, সেখানে কার্বন সংখ্যা হচ্ছে 2, আর তুমি যে অ্যালকিলাইড পেলে সেখানে কার্বন সংখ্যা কত, সেখানে কার্বন সংখ্যা হচ্ছে 1। তাহলে এটাতে একটা স্টেপ ডাউন রিয়াকশন হলো, অর্থাৎ কার্বন কিন্তু সংখ্যা এখান থেকে তুমি যদি এইটা যদি চাও, এটাই তো মেন প্রোডাক্ট CH3Br, সেখানে কিন্তু কার্বন সংখ্যা হ্রাস পেল, অর্থাৎ এই প্রক্রিয়ায় কার্বন সংখ্যা কিন্তু হ্রাস পায়, কার্বন সংখ্যা কিন্তু হ্রাস পায়, কার্বন সংখ্যা হ্রাস পায়, এই প্রক্রিয়া কার্বন সংখ্যা হ্রাস পায়। এবং এই যে প্রক্রিয়াটার নাম, এটা কিন্তু একটা নেম রিয়াকশন এবং এই নেম রিয়াকশনের নাম হচ্ছে বোরাডিন হান্সডিকার বিক্রিয়া। এই নেম রিয়াকশনের নাম হচ্ছে বোরাডিন হান্সডিকার বিক্রিয়া, বোরাডিন হান্সডিকার বিক্রিয়া। এই বিক্রিয়ার নাম হচ্ছে বোরাডিন হান্সডিকার বিক্রিয়া। খুব ভালো করে করবে। CH3COOH এর সঙ্গে Br2 CCl4 যোগ করলে আমরা CH3Br পাচ্ছি। এই প্রক্রিয়ার নাম হচ্ছে বোরাডিন হান্সডিকার বিক্রিয়া এবং এই প্রক্রিয়া কিন্তু কার্বন সংখ্যাটা হ্রাস হচ্ছে, মানে কার্বন সংখ্যাটা কিন্তু কমে যাচ্ছে, কারণ 2 থেকে 1 এ পরিণত হচ্ছে। এই প্রক্রিয়া তুমি Cl2 দিতে পারো, কিন্তু Cl2 দিলে এখানে যে Cl যেটা উৎপন্ন হবে সেই পরিমাণটা কিন্তু খুব কম হবে, পরিমাণটা কিন্তু খুব কম হবে, এটা তুমি জেনে রাখো, মানে পরিমাণটা কম হবে। আর যদি তুমি আয়োডিন দাও তাহলে কিন্তু এই বিক্রিয়াটা ঘটবে না। এটা মানে এই হ্যালো অ্যালকেন প্রিপারেশনের বাইরে, তবু আমি করে দিচ্ছি। যদি তুমি এই সিলভার অ্যাসিটেটে CH3COOAG এর নামটা লিখবে সিলভার অ্যাসিটেট, এখানে তুমি যদি আয়োডিন দিয়ে বিক্রিয়াটা ঘটাতে চাও, আয়োডিন আর CCl4 তুমি যদি দাও, তাহলে কিন্তু এখানে যেটা উৎপন্ন হবে একটা এস্টার তৈরি হবে। সেই এস্টারটা হচ্ছে CH3COOCH3, এটা হচ্ছে একটা এস্টার। এই এস্টারটার নাম হচ্ছে মিথাইল অ্যাসিটেট, এটার নাম হচ্ছে মিথাইল অ্যাসিটেট। এই একটা এস্টার তৈরি হয়, তোমরা পরে আমরা পড়বো, যখন আমরা অ্যাসিড চ্যাপ্টার পড়বো তখন এস্টার পড়বো। এটা হচ্ছে এস্টার তৈরি হবে, এস্টার তৈরি হবে এবং তার সঙ্গে সঙ্গে CO2 এবং AgI তৈরি হবে, এটা আমাদের এস্টার প্রিপারেশন। এস্টার আমাদের নেই, আমরা অ্যালকিল হ্যালাইড প্রিপারেশন করছি, কিন্তু যদি I2 বিক্রিয়া করে তাহলে এস্টার তৈরি করে মনে রাখবে। এবং এই টাইপের হচ্ছে এস্টারের যদি তুমি গঠন সংকেত করো তাহলে এই গঠন সংকেতগুলো তোমরা লিখবে C+OCH3, এর হচ্ছে বন্ডটা এরকম আছে। আর অ্যাসিটিক অ্যাসিড যদি খোঁজো, অ্যাসিটিক অ্যাসিড এটারও গঠন সংকেত করে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। CH3C+OH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের গঠন সংকেত, এইটার গঠন সংকেত। কিন্তু এখানে I2 যোগ করে আমি পাচ্ছি CH3COOCH3 হচ্ছে এস্টার পাচ্ছি। এবং এই যে এস্টার উৎপন্নের যে বিক্রিয়া এই তোমার কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ থেকে, তাকে সেই বিক্রিয়াটার আমরা নাম দেবো বার্নবন সিমোনিনি রিয়াকশন। এটার নাম হচ্ছে, এই যে রিয়াকশনটা হলো এর নাম হচ্ছে, নামটা খুব কঠিন, বার্নবম, বরে বাবা, বার্নবম সিমোনিনি রিয়াকশন, বার্নবম সিমোনিনি বিক্রিয়া, বার্নবম সিমোনিনি বিক্রিয়া। পারলে করবে, না পারলে করার দরকার নেই। কিন্তু এইটা বোরাডিন হান্সডিকার বিক্রিয়া,
এটার নাম, এটা কিন্তু খুব ভালো করে করতে হবে। তাহলে দেখো আমরা লাস্ট দুটো এপিসোডের মধ্য দিয়ে আমরা কিন্তু অ্যালকিল হ্যালাইড প্রিপারেশন কিন্তু আমরা করেছি, এবং অ্যালকিলাইড প্রিপারেশন কোন কোন জায়গা থেকে করলাম তোমরা খাতায় না দেখে কিন্তু লিখতে হবে। 1 নম্বর আমরা করেছি অ্যালকেন থেকে, 2 নম্বর আমরা করেছি কোথা থেকে, 2 নম্বর করেছি আমরা হ্যালোজেন বিনিময় দ্বারা, 3 নম্বর করেছি অ্যালকিন থেকে, 4 নম্বর করেছি অ্যালাইলিক কম্পাউন্ড থেকে, 5 নম্বর করেছি আমরা অ্যালকোহল থেকে, 6 নম্বর করলাম কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ থেকে। এবার তুমি খুব ভালো করে প্র্যাকটিস করে একটা জায়গায় বসো, প্রিপারেশন মেথডগুলো নিজে বই ছাড়া লেখার চেষ্টা করো, যে কোন কোন জায়গা থেকে এটা প্রস্তুত করা যায়, কতটুকু বুঝলে কিন্তু সেই জায়গাটাতেই তুমি বুঝতে পারবে। এবং অর্গানিক এই জায়গাটা তোমাদের খালি প্র্যাকটিস, অঙ্ক যেমন প্র্যাকটিস করে বেরোনো যায়, অর্গানিকে খালি প্র্যাকটিস করতে হবে, কোনো মুখে কোনো কথা নেই। বইপত্র নিয়ে বসো, বই এবং খাতা নিয়ে বসো এবং আমার এই ভিডিও দেখো এবং ভালো করে এই প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু এখানে তোমরা সাফল্য পাবে। সুতরাং খুব ভালো করে প্র্যাকটিস করো। আমরা হ্যালো অ্যালকেন প্রস্তুতি আমরা সম্পূর্ণরূপে করে ফেললাম। এর পরের এপিসোডে আমরা হ্যালো অ্যালকেনের ভৌত ধর্ম নিয়ে আলোচনা করব, সেটাও খুব ইন্টারেস্টিং। তারপর রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। খুব ছোট ছোট করে পাঠ করছি, তোমরা ভালো করে এটা প্র্যাকটিস করো, ভালো করে দেখো। আর যদি ভিডিও ভালো লাগে, তাহলে আমি কোনোদিন বলিনি এখনো পর্যন্ত, তোমাদের বলছি যে যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, যত খুশি যা কিছু করো। সুতরাং এই ভিডিওটাকে তোমরা দেখো ভালো করে। আজকে এই পর্যন্ত, এরপর আমরা হ্যালো অ্যালকেনের ভৌত ধর্ম নিয়ে তোমাদের কাছে আসছি। তোমরা ভালো করে প্র্যাকটিস করো। ধন্যবাদ।